আমার দু একটা কথা বলার প্রয়োজন আছে এবং খুব স্বাভাবিকভাবে শ্রদ্ধেয় কিছু ব্যক্তিত্ব যারা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান স্বাক্ষর রেখেছেন। 140 বছরের একটি দল, যে দলটি গঠিতই হয়েছে এবং তার পরবর্তী সময় 62 বছরের লড়াই দেশ স্বাধীন হয়েছে। প্রণম্য সকল ব্যক্তি যারা তাতে অংশগ্রহণ করেছেন। 1929 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেসে জয়েন করেন, 1930 সালে ত্যাগ করেন এবং আমরা জানি খুব স্বাভাবিক অর্থে তার একটা রাজনৈতিক ভূমিকা ছিল এবং উনি কংগ্রেস থেকে তার রাজনীতিটা শুরু করেছিলেন। প্রণম্য একজন ব্যক্তি। পরবর্তী সময়ে বেশ কিছু বিচ্যুতি আমরা লক্ষ্য করি, যাকে ঘিরে আমরা সমালোচনা করেছি, কিন্তু আজকের দিনে আমি সমালোচনায় যেতে চাই না। আমার মূল প্রসঙ্গটা হচ্ছে যে আজকে আমাদের বুঝতে হবে যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের সাথে আমাদের ডিসকাশনের মূল কেন্দ্রীয় আলোচনাটা মিলছে কিনা আমাকে বুঝতে হবে। এই 76 সালে তোমার মনে থাকতে পারে 1976 সালে ইস্ট বেঙ্গল মোহনবাগানের শিল্ড খেলাতে ইনফ্যাক্ট ফাইনালি 17 সেকেন্ডের একটা গোল হয়েছিল আকবরের, অনেকের মধ্যে 17 সেকেন্ড ছিল ওটা, 17 সেকেন্ডস। ইন্টারেস্টিং, সেই খেলার রেজাল্টটা কিন্তু সেখানেই হয়ে গেল। অনেকেই জানতে পারেনি কিভাবে গোলটা হলো, মানে বুঝে উঠতে পারেননি, অথচ খেলার রেজাল্টটা হলো 1-0 মোহনবাগান জিতেছিলেন। দ্যাট ওয়াজ 1976। আমি তোমাকে এই কারণে এই কথাটা বলছি, প্রশ্নটা কিন্তু 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 1.5 মাসে ক্ষমতায় নয়। প্রশ্নটা হচ্ছে ক্ষমতার কেন্দ্রীভূত হওয়ার সাথে সাথে যেসব রিয়াকশনসগুলো আসে তাতে আমরা ধরেই নিয়েছি একটা নতুন সরকার, সেই সরকার তার নিজের প্রকল্পে কাজগুলো করবে এবং সেই প্রকল্পে 1 মাস না 15 বছর না 30 বছরের প্রসঙ্গ নয়, তাকে বড় শিল্পের প্রসঙ্গ কেউ আনেনি, তাকে ল অ্যান্ড অর্ডারের প্রসঙ্গ এনেছেন। এবং এমন একটি মানুষ, যে মানুষের ক্যারিয়ারটা শুরু হয়েছিল কংগ্রেস থেকে, অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেছেন, যে মানুষটার ক্যারিয়ার দ্বিতীয় অধ্যায় তৃণমূল, সেখানে উনি 35টি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, পরবর্তী সময়তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং তুমি যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্সকে সামনে রাখো তাহলে 1-2 না, প্রায় 2 দশক ধরে উনি ক্ষমতার কেন্দ্রভূত জায়গাতে দাঁড়িয়েছেন এবং সেক্ষেত্রে 1.5 মাসটা ঘটনা না, 1.5 মাস তার সাথে অ্যাডিশন। যদি তাই হয় তাহলে কিন্তু সরকারি ফেলিওর হিসেবে আমি এটাকে ধরবো। ইনফ্যাক্ট এটার ওপরে আবার নতুন সরকার সিম্প্যাথি নো। আমার প্রশ্নটা হচ্ছে, আমি বলছি সরকারি ফেলিওর যেখানে আমরা বারবার যেটা বলছি, এই ধরনের নারকীয় ঘটনা প্রিভেনশন দরকার। সাজানো ঘটনাকে আমরা প্রতিবাদ করেছি, কামদুনিকে প্রতিবাদ করেছি, আমরা হাঁসখালিকে প্রতিবাদ করেছি, আমরা রানাঘাটকে প্রতিবাদ করেছি, এন্ডলেস লিস্ট। আমরা এটা চাইনি 208টা সিট আনার পরে কোনো সরকার হঠাৎ 1.5 মাসের সরকার হয়ে যাবে, যার মুখ্যমন্ত্রীর 2 দশকের অভিজ্ঞতা, ইনফ্যাক্ট তার অ্যাডমিনিস্ট্রেশন চালাবার। আমি সেই কারণে তোমাকে বলছি, আমি 21 বছর ধরে নিচ্ছি, অর্থাৎ এই সরকারের মাথায় যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেশন চালাবার 21 বছরের অভিজ্ঞতা। যদি সেটাই হয়, তুমি দেখো নারকীয়তা, আমি বারবার বলছি এটা মুখ্যমন্ত্রীর আটকে দেওয়ার ঘটনা নয়, ইটস এ সোশ্যাল কালচার। এটা বুঝতে হবে আমরা সাজানো ঘটনা 5 সিটে যাকে দায়ী করেছিলাম তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছি, এবং এটাও বুঝতে হবে আমরা সেদিন সমর্থন করিনি তার অভিমুখ, তার অভিব্যক্তি। নাইদার কামধুনিতে আমরা তুমুল আন্দোলন করেছি সকলেই, আমি সব দলের কথা বলছি, সাধারণ মানুষও, কিন্তু এই নারকীয় ঘটনা করবার সাহস এখনো পায়। অর্থাৎ এটা একটা সোশ্যাল ব্যাধি, যে ব্যাধির জন্য আমরা সবাই দায়ী। দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে শেষ করি শান্তনু, সব থেকে যেটা সেন্টিমেন্টাল সেটা হচ্ছে একদিকে যেমন ওই বাচ্চা মেয়েটির নারকীয় হত্যাকাণ্ড, যৌন হেনস্থা, ঠিক তার পাশাপাশি ভাবে তুমি দেখবে তার কিছুদিন আগে, অর্থাৎ গত 6-7 মাস আগে, আরেকটি মেয়ে স্কুল থেকে ফেরবার সময় ঠিক ওই অঞ্চলে, ওইখানেই জয়নগর সম্ভবত, সেখানে তাকে ওইভাবে হত্যা করা হয়। মেয়েটির বয়স ছিল 16 বছর, তাকেও হত্যা করা হয় এবং তাকেও যৌন হেনস্থা করা হয়। প্রশ্নটা হচ্ছে এই দুটোকে পাশাপাশি রাখলে 6 মাস 8 মাসের ব্যবধান না মানসিকতার অবস্থান, এবং সেই অবস্থানে আমরা সবাই ফেলিওর। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, আমরা হুঙ্কার দিক শুনছি, পুলিশ আহত হচ্ছে, আমরা হুঙ্কার শুনছি, পুলিশ রক্তাক্ত হচ্ছে, আমরা হুঙ্কার শুনছি। সেই কারণে আজকে শুভঙ্কর সরকাররা ওখানে যাচ্ছে, সেই কারণে যাচ্ছে। দিতে পারি 44টা বছর, 82 সালে অর্কদা আমি রাজনীতি করতে আসি, ছাত্র পরিষদের রাজনীতি। 82 সাল মনে রাখতে হবে, মমতা ব্যানার্জি আমার নেতা ছিলেন তখন কংগ্রেসের। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বহু ইতিহাসের বহু পাতা আমি দেখেছি, সেই পাতার মধ্যে আমি 92 সালে 6ই ডিসেম্বরও দেখেছি।
আমি উত্তাল পশ্চিমবঙ্গ দেখেছি, আমি সারা ভারতবর্ষের উত্তালতাও দেখেছি, আমি গৌধরা দেখেছি, আমি শিখ নিধনও দেখেছি, যার জন্য কংগ্রেস সমাপ্রার্থী। এবং আমাকে এটা বুঝতে হবে যে আমি এত কিছু দেখার পরেও আমি কেন বারবার বললাম যে শুভেন্দু অধিকারীর সরকারকে কেউ যদি 1.5 মাসের অভিজ্ঞ সরকার বলে আমি বিশ্বাস করব না। এই সরকারের মাথা যিনি, তার অভিজ্ঞতা 2 দশকের বেশি। এখন প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে পার্সোনালি জিজ্ঞাসা করো, জাস্ট লেট আস কাম টু আ পয়েন্ট। উনি বারুইপুরের কোথায় কোন ক্রিমিনাল কিভাবে থাকতেন তার দীর্ঘ ইতিহাস বলে দেবেন, দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্তির কারণে। এটা প্রতিটা রাজনৈতিক নেতারাই বোঝে, এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই। যারা দীর্ঘ সময় রাজনীতি করেছে তারা জানে কিভাবে এই অঞ্চল পরিবর্তন হয়, কাদের কন্ট্রোলে থাকে, কিভাবে থাকে, কেন থাকে, যার জন্য অনেক পুলিশ অফিসারের থেকে অনেক বেশি অভিজ্ঞতা থাকে অন্তত অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, পুলিশ পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক নেতারা, কারণ তারা স্থানীয় হন এবং তারা দীর্ঘব্যাপী রাজনীতি করেন। শুধু সেই জায়গাটাকে সামনে রাখো, তাহলে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যাওয়া, ওনারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা একটা অভিজ্ঞতার কারণ হতে পারত, শুধু রাজনীতি না, তার সাথে মানুষের পাশে দাঁড়ানো। আমি জানি না কি কারণে, আমি ওই প্রসঙ্গে আমি জানি না, সেটা আপনার কনক্লুশন হতে পারে, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি, কারণ আমি ওনার দলের সাথে যুক্ত নেই, সুতরাং বলতে পারবো না। কিন্তু চোখের সামনে ফর এ সেকেন্ড আমার এটা কনক্লুড করতে হবে, মানে মাঝখান থেকে ঢুকলে হবে কি, ব্যাপারটা কনক্লুসিভ হবে না। এখন কে কোথায় ঢুকবে আমার এটা জানার দরকার নেই। আমিও কোনো একটা সময় ভেবেছিলাম শুভেন্দু আমারই, শিশিরদা আমারই, আবার কোনো একটা সময় আমিও দেখতে পাচ্ছি সেই প্রণম্য মানুষগুলো সম্পূর্ণ বিপরীত মেরুতে আছে। মানে আমি বলতে চাইছি, আমার বলার উদ্দেশ্যটা খুব ভালো করে বুঝতে পারছি, আমি কখনো ভাবিনি যে কোনো এক্স তৃণমূল পশ্চিমবাংলার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু সেটাও ঘটেছে। আমার ব্যাপারটা হচ্ছে ম্যাটার অফ অ্যাকসেপ্টেন্স, কিভাবে, যার জন্য আমি শ্যামাপ্রসাদ বাবুর কথা বলেছি, কংগ্রেস থেকে তার জীবনটা শুরু হয়েছিল। আমি প্রথমত তোমাকে এই কারণে এই কথাটা বলছি যে মমতা, আমি জানি না এক্স্যাক্টলি মমতা ব্যানার্জিকে কেন আটকে দেওয়া হলো গতকালকে, আজকে ওরা গেছেন, শুভঙ্কর বাবু গেছেন, আজকে যাবে, বিরোধী রাজনীতির স্পেসটা রাখতে হবে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে, দেখো তুমি পৃথিবীর কোনো সোসাইটি থেকে কোনোভাবে এটা সম্ভব না ক্রিমিনালকে উচ্ছেদ করে দেবে, এটা সম্ভব না, এটা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু ক্রিমিনালিটির যে অ্যাঙ্গেলটা, তাকে রোখা যেতে পারে, পুলিশি ব্যবস্থাকে শক্ত করা যেতে পারে। আমরা গতকালকে যেটা দেখেছি সেটা পুলিশি ব্যবস্থার একটা অব্যবস্থা। আমার প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, তদন্ত হোক, তদন্ত হবে, তদন্ত যেন প্রপারলি হয়, কারণ এটা ঘটনা নয় অমুক শ্রেণী অমুক জায়গায় তমুক জায়গায় ওয়াকফ বোর্ড। আমরা অনেক বোর্ড দেখেছি, সেই বোর্ড আজকে গিয়ে শেষ হচ্ছে টাকা গোনায় রাম মন্দিরে, আমরা এই বোর্ডগুলো দেখেছি। অর্থাৎ এই যে সংস্কার, আমরা বলছি না ডাবল ইঞ্জিন, তো মানতে হবে এই ডাবল ইঞ্জিনকে আমি কেন্দ্রীয় স্তরেও নিয়ে আসবো, এটাও স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী তার নির্দেশ পালন করুক এবং সেই মেয়েটি বিচার পাক, শুধু সেই মেয়েটি না, তার সাথে আরজিকর সম্পৃক্ত হয়ে যাক। আরজিকরকে সেন্টিমেন্টালিজম না, এখন তোমাদের হাতে ক্ষমতা, আজকে এই দুটোকে এক করুক, আরো যদি ঘটনা থাকে এক করুক, বিচার যেন সেই স্কেলে হয়, আর তারা যেন বিচারের দাবি করে, সেদিন যারা চিৎকার করেছিলেন তারা যেন সেই বিচারের দাবি করে। অর্থাৎ ওই একটা ফেলিওর মুভমেন্ট মনে থাকতে পারে, হঠাৎ একটা শিক্ষা কি একটা জানি তৈরি হয়ে গেছিল, সেই শিক্ষা সংসদ নাকি, এই ধরনের কাজ না করে মূল সমস্যায় যেন সমাধানের দিকে যাওয়া যেতে পারে। শান্তনু, তোমার দ্বিতীয় প্রশ্নটা করবার এক্স্যাক্টলি করতে চাইছিলাম, আমি ওখানে অ্যাটেন্ড করতে চাইছি। আমি দ্বিতীয় প্রশ্ন যেটা আপনাকে জিজ্ঞেস করতাম, আমাদের বিরতিতে যেতে হবে, খুব সংক্ষেপে চন্দনদা, যে এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন আমাকে যেতে দেওয়া হচ্ছে না, সব পুলিশ চলে এসছে, সেন্ট্রাল ফোর্স চলে এসছে, আবার ওখানে যে তিনি যেতে পারলেন না, এই যে তার এই অভিযোগ, এটা নিয়ে আপনার খুব সংক্ষেপে রিয়াকশন। একেবারে একটা সংক্ষেপের রিয়াকশন, আমি জানি না তার অভিযোগ, কারণ অভিযোগের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওখানে উনি পৌঁছতে চেয়েছিলেন একটা রাজনৈতিক নেত্রী হিসেবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উনি বুঝবার চেষ্টা করতে পারেনি, ওটা ওনার অধিকারের মধ্যে। তিনি সরাসরিও কেন অ্যাপ্রোচ করেননি আমি জানি না, উনি বেরোতে চাননি কেন, কারণ পুলিশ সরাসরি তাকে বাধাও দেননি, মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি তাকে বলেননি যাবেন না, একটা পারসেপশন, একটা টোপোগ্রাফি তৈরি হয়ে গেছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। তোমার মনে থাকতে পারে পাঞ্জাবে তখন অশান্ত একটা পাঞ্জাব, একটা মুহূর্ত ছিল তখন কংগ্রেসের সরকার, এর আগে প্রধানমন্ত্রী গিয়ে নামলেন সেখানে এবং সেখান থেকে গাড়ি করে যাবেন, বলা হলো খুব স্বাভাবিক, গাড়ি করে যাবেন এই কারণে যেহেতু বর্ডার খুব কাছে। এই ডিরেকশনটা মানলেন না বলে প্রধানমন্ত্রী ফিরে এসেছিলেন, মনে থাকতে পারে, ব্লেম করে দিয়েছিলেন, আজকে আমি বেঁচে ফিরে গেলাম, আপনারা আমাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই কারণটাকে যারা মাথায় রাখবে তারা বুঝতে পারবে এক্স্যাক্টলি রাজনীতি বিজেপি কোন স্কেলে কিভাবে করে। বেশ সৈকত, খুব সংক্ষেপে, তারপর আমরা বিরতি নেব। আমি একটা জিনিস বুঝছি না, সেটা হলো যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এক্সপেকটেশন তো থাকবে। আমি প্রথম কয়েকটা
একটা লাইন খুব দৃঢ়ভাবে সমর্থন করি, যে অ্যাকশনসগুলো নিচ্ছেন তারপরে যে কমিউনাল অ্যাঙ্গেল সেটা ওনার পুরো রাজনৈতিক, আমি যাই বললাম যে রাজনীতিতে এতে ব্যবহার না করে এটা স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রসঙ্গ আসা হোক। আমি তোমাকে আরেকটি কথা বলি, ধরো একটা স্ট্যাটিস্টিক্সে যাই, সারা বাংলার যত অ্যাকিউজ বা যত কনভিক্টেড অপরাধী আছে একবার গোনা হোক, দেখা যাক কার সংখ্যা বেশি, যদি জাত ভিত্তিক এটা করা যায় না, কনস্টিটিউশনাল প্রভিশন আছে। সুতরাং আমি পারসেপশনে বলে দেবো কোন কমিউনাল অ্যাঙ্গেল, অন্য জায়গাতে তাহলে কি হবে, অপরাধীর কি সবটাই মেজার হবে তার ধর্মের ভিত্তিতে, তার জাতের ভিত্তিতে, কমিউনিটির ভিত্তিতে? এটা তো হতে পারে না। সুতরাং মুখ্যমন্ত্রীর এই লাইনটাকে আমি যথেষ্ট প্রোটেস্ট করি, কারণ আমার বারবার মনে হয় যে পশ্চিমবাংলার সার্বিক বিকাশের ক্ষেত্রে, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ইজ কমিটেড। সেই মুখ্যমন্ত্রী কখনোই কমিউনালের জায়গাটায় যেতে পারেন না। যদি তার মনে হয় কমিউনালের জায়গা আছে, তাহলে তাকেও প্রমাণ করতে হবে। বহু ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে যেটা অন্য কমিউনিটিও দায়ী হয়, আমি কারো বিশ্লেষণে যাচ্ছি না। এখানে বলে আমি শেষ করব, যে কমিউনালের কথা মুখ্যমন্ত্রী বলছেন সেখানে কিন্তু মূল কেসটা ডাইলিউটেড হয়ে যায়, এটা ভুলে গেলে চলবে না। তার কারণ হচ্ছে যারা ক্রিমিনাল তারা ক্রিমিনাল, তারা ক্রিমিনালের সংজ্ঞা মেনে ক্রিমিনাল, তারা বিজ্ঞানের সংজ্ঞা মেনে ক্রিমিনাল, তারা ধর্মের সংজ্ঞা মেনে ক্রিমিনাল না। সো হোয়াট অ্যাকশন হি ইজ টেকিং, এটা আমাদের দেখতে হবে। বেশ, অর্কদা অতৃপ্ত আত্মা, বাংলার মানুষ জানতে চান। তুমি থার্ড ডিগ্রি অ্যাডভান্স কোশ্চেনটা করলে, কবে উনি আসবেন, ওনার সিম্বলটা আগে যাবে, তারপরে উনি ডিসাইড করবেন আসবেন কিনা, তারপরে আমরা রিয়েলাইজ করব উনি অ্যাসেট না লায়াবিলিটি। বেশ, পশ্চিমবাংলার কংগ্রেসের ক্ষেত্রে উনি ছিলেন অ্যাসেট, 1993 পর্যন্ত উনি ছিলেন অ্যাসেট। তারপরে কংগ্রেসের আর বাদ বাকি ইতিহাস সকলেই জানেন, এবং তারপরে আমি তৃণমূল তো তৈরি হয়ে গেল। সুতরাং অ্যাসেট লায়াবিলিটির প্রশ্ন নয়। আমার প্রশ্নটা হচ্ছে সেটা ওনার ডিসিশন, আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমি এই মুহূর্তে এই স্টেটমেন্ট দেবো না, কারণ আবারও বলছি তোমার থার্ড ডিগ্রি কোশ্চেন, ফার্স্ট 2 ডিগ্রিতে না গেলে তো আমার প্রশ্নই আসছে না তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া। কিন্তু ইন্টারেস্টিং যে ফ্যাক্টরটা আমি যেখানে বলতে চাইছি সেটা হচ্ছে এই দুই তৃণমূলের ক্ষেত্রে একটা ভেরি ইন্টারেস্টিং ফেজ এলো, যেটা আজকে আমরা বুঝছি সিম্বল নিয়ে লড়াই বা এই লড়াই। ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে প্রথমত যে আজকে কেন্দ্রীয় বিজেপির যে সরকার পশ্চিমবাংলায় আছে, সেই সরকার তো নির্বাচিত সরকার এবং ম্যাসিভ ম্যান্ডেটে 208টা সিট নিয়ে। যখন কংগ্রেসকে ভাঙা হয়েছিল মধ্যপ্রদেশে, মনে থাকতে পারে 23 জন বেরিয়ে গেলেন এমএলএ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তখন কিন্তু পাওয়ার টুয়ার্ডস ছিল, মানে সরকার ভেঙে নিজের সরকার করব, সংখ্যাতত্ত্বের যেটা আছে গণতন্ত্রে। উদ্ধব ঠাকরেকে যখন ভাঙা হয়ে একনাথ সিন্ধে তৈরি হলো, তখনও সংখ্যাতত্ত্ব ছিল। এটা অবাক হওয়া একটা রাজনৈতিক পরিস্থিতি, যেখানে একটি দল ম্যাসিভ ম্যান্ডেটে পাওয়ার সে অকুপাই করবার চেষ্টা করছে ইভেন অপোজিশনকে। এটা ক্যারেক্টারিস্টিক্যালি কংগ্রেস মুখ ভারতের একটা প্রশ্ন এসেছিল না, অপোজিশনকে অকুপাই করব, এটা হচ্ছে তার ট্রেন্ড। যে 80 জনের ওনার্স অভিশাপ মাথায় নিয়েছেন, যদি তাই হয়, এই 80 জন কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট পেয়েছেন, তারা জিতেছেন। আর আজকে বিজেপি তাদের মধ্যে ক্যাটালিস্টের কাজ যেটা করছেন, আর যাই হোক গণতান্ত্রিক না, এবং এটাই সভ্য সমাজের গণতান্ত্রিক বিধি হতে পারে। বিজেপি ক্যাটালিস্টের কাজ করছে, ওর কথা মানবেন? 21শে জুলাই আমাদের প্রোগ্রাম না, প্রতি বছরই আমাদের প্রোগ্রামটা হয়, যদিও আকারে একটু ছোট হয়, খুব স্বাভাবিক। এবং আমাদের যেটা করা হয় সারা বাংলায়, না আমরা সারা বাংলায় আমাদের অফিসগুলোতে আমরা এগুলো পালন করি প্রত্যেকটা বছর 21 তারিখ। কিন্তু একসাথে তো প্রশ্নই নেই, আমরা অলরেডি ঘোষণা করেছি শহীদ মিনার ময়দানে 21শে জুলাই আমরা আমাদের মতো করে পালন করব, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি জানি 104 বার সম্ভবত শুভেন্দুবাবু হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে বিভিন্ন সভা করেছেন। এখন এটা রিভেঞ্জ না হওয়াটাই বেটার ছিল। আমরা কিন্তু একটু দেখতে চাইছিলাম যে যদি উনি পারমিশন পান আদৌ পেয়ে কত লোক হয়, মানে এটা আমার দেখবার উদ্দেশ্য। তার কারণ পাওয়ারে থেকে যেমন বিজেপির এই অস্মিতা, সেই অস্মিতাটাও তো দেখিনি, উল্টো দিকে দাঁড়িয়ে আমরাও দেখতে চাইছি। না আমি জানি না সেটা করা যাবে কি যাবে না, সেটা সম্পূর্ণ ভিন্ন অধ্যায়। কিন্তু যেটা ঘটনা আমাদের দেখারও একটা উদ্দেশ্য ছিল, এবং তাকে যদি কার্ভ করে ছোট করে আনা হয়, উনি রিক্সার উপর বক্তৃতা করেন, তাহলে বোঝা যাবে, প্রসঙ্গ উঠবে, সরকার ইনকোঅপারেট করেছে। এটাই বাংলার মানুষ এটা জানতে চায়, রিক্সার উপর দাঁড়িয়ে তিনি বলেন, তাহলে কংগ্রেসের রোলটা কি থাকবে? আপনার আমার রোল, আমরা অলরেডি বুক করেছি। আমার প্রশ্নটা হচ্ছে এক্স্যাক্টলি, না আমি তোমাকে পরিষ্কার বলছি, শহীদ মিনারে প্রদেশ কংগ্রেস কমিটি আর কদিন বাকি আছে। আমাদের
আমাদের তীব্র ব্যবস্থা চলছে, আমরা ওখানে অর্গানাইজ করেছি, সকলেই জানে ওটা অ্যাবসলিউটলি কংগ্রেস আইডেন্টিটি প্রোগ্রাম, মানে ওটা কংগ্রেস প্রোগ্রাম। সুতরাং ওটা আমরা বহুদিন আগেই নিচে, আমরা তো পেয়েছি। আমি কি কারণে বললাম বোঝবার চেষ্টা করি, আমি সেই কারণেই বলছি যে আমাদেরও জানার দরকার ছিল 21শে জুলাই লোক কত হয়। ব্রিগেডে